নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আর একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে এসএসসি এসএলএসটির নতুন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নেব। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট, যার মধ্যে 21 তারিখে ঠিক কতগুলো আবেদন জমা পড়ল, এর পাশাপাশি 2016 সঙ্গে 2025 সালে সাবজেক্ট ভিত্তিক কতটা ডিফারেন্সের সিট রয়েছে। এর পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন নিয়োগ বিধি নিয়ে বা নোটিফিকেশান নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তথা ডিভিশন বেঞ্চের রায়কে সামনে রেখে কিছু চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে এই কেসটাকে নিয়ে গিয়েছিল। তো এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্টের কী রায় সে বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা করব। পাশাপাশি গত কয়েকদিন আগে এসএসসি পর্ষদের তরফ থেকে নতুন নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে 7 এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে, সেটা হওয়ার পসিবিলিটি ঠিক কতটুকু রয়েছে। তো সম্পূর্ণটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে থাকুন, আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। তবে প্রত্যেকবারের মতো বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে নিত্য নতুন সরকারি নিয়োগ সংক্রান্ত পাশাপাশি গভর্নমেন্ট সব ধরনের স্কিমের খুঁটিনাটি আপডেট ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার মোবাইলে ইউটিউবের মাধ্যমে পৌঁছে দিতে পারি। তো চলুন, এসএসসি এসএলএসটির নতুন যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্কুলে পার্শ্ব শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকরণের যে বিশেষ কয়েকটি আপডেট তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম যে আপডেট তা হলো এসএসসির সম্ভাব্য দিন। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর অর্থাৎ উভয় যে টিজিটি পিজিটি শিক্ষার্থী বা শিক্ষক নিয়োগ করা হবে, সেখানে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর, এবং এই দুটি ডেটই রবিবার দিন পড়েছে। নবম দশমের পরীক্ষা 7 তারিখ এবং একাদশ দ্বাদশ ঠিক 14 তারিখে অর্থাৎ 14ই সেপ্টেম্বর হতে পারে, এমনটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে। তবে তো নির্দিষ্ট ডেটে পরীক্ষা হবে কিনা এই নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছে। তবে পর্ষদের অতি দ্রুততার সঙ্গে নোটিফিকেশান পাশাপাশি নভেম্বরের মধ্যে নিয়োগের যে নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের, সেই অনুযায়ী পর্ষদ যা কাজ করছে সেখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকেরই কিন্তু প্রিপারেশান তুঙ্গে রাখা দরকার, কেননা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষা কমপ্লিট করবে পর্ষদ। তো এর জন্য পর্ষদ সরাসরি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই পরীক্ষা কন্ডাক্ট করানো হবে সেখানে ওই ডেটগুলোতে অর্থাৎ 7 থেকে 14 সেপ্টেম্বর অন্য কোনো পরীক্ষার সিট রাখতে নিষেধ করেছে। সেখানে অন্য পরীক্ষা না থাকার নির্দেশ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি জেলা এসএসসি দপ্তরকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু পদক্ষেপ রাজ্য সরকারের। তো বিস্তারিত নোটিফিকেশানটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এর পরবর্তী আসি রাজ্যের এসএসসির নতুন নোটিফিকেশান নিয়ে কিছু চাকরিহারা শিক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা নতুন করে যে কেস করেছিল, তা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তথা ডিভিশন বেঞ্চের রায় পর্ষদের পক্ষে হলে আবারও এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের দোরগোড়ায় পৌঁছায় কিছু চাকরি প্রার্থী। এর পরিপ্রেক্ষিতে নতুন করে যে রায় এসছে, দেখুন, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়ই কিন্তু বহাল থাকলো দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেও। অর্থাৎ এসএসসি এবং রাজ্যকে সুপ্রিম কোর্ট স্বস্তি দিয়েছে। অর্থাৎ নতুন পরীক্ষাবিধি নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি পেল এসএসসি এবং রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তি এবং বিধি বাতিলের আবেদন খারিজ করা হলো কলকাতা ডিভিশন বেঞ্চের রায় কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, যদিও কমিশন মনে করে নতুন পরীক্ষাবিধিতে আরও ভালো মানের শিক্ষক পাবেন, তারা উন্নত শিক্ষাদান করতে পারেন, তাহলে নতুন পরীক্ষাবিধিকে তারা স্বাগত জানিয়েছে। পাশাপাশি চাকরি প্রার্থীদের হয়ে যিনি কেস লড়ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। তো বুঝতেই পারছেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল পর্ষদের পক্ষে, অর্থাৎ নতুন নোটিফিকেশান 2025-এর নোটিশ অনুযায়ী নিয়োগ হবে এবং এক্সপিরিয়েন্সের যে নম্বর দেওয়া হচ্ছিল সেটাও দেওয়া হবে। শুধুমাত্র একটা পরিবর্তন হচ্ছে, টেন্টেটিভ যারা দাগি ক্যান্ডিডেট ছিল তাদেরকে এই ফর্ম ফিল আপের যে প্রসেস সেখান থেকে কিন্তু বার করে দিতে হবে। তবে এখানে সংশয় রয়েছে, যেহেতু নামের তালিকা প্রকাশ হয়নি, তাই কে দাগি আসামি আর কারা যোগ্য এই বিষয়টা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কিন্তু পর্ষদ বলতে পারেন যে ঘুরপথে আবারও তাদেরকে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্গত করতে চাইছে। এবং সরাসরিভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু যেহেতু পর্ষদের তরফে এই রায় দিয়েছে বা সেই রায়কেই তারা বহাল রেখেছে, তাই পর্ষদের কিন্তু নতুন করে আবারও একটা দুর্নীতি করার একটা পথ নতুন করে খুলে গেল, সেটা কিন্তু বলতে পারেন।
এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জানার বিষয়, তাহলে এসএসসিতে লাস্ট ডেট অনুযায়ী কত আবেদনপত্র জমা পড়লো। দেখুন 2025 সালে যে নতুন করে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা কন্ডাক্ট করাতে চলেছে এসএসসি দপ্তর, তো সেখানে এসএসসি 2025 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সোমবার লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপ করণের, যেটা 14ই জুলাই লাস্ট ডেট ছিল, সেটাকে এক সপ্তাহ বাড়িয়ে 21শে জুলাই করা হয়েছিল। তো 21শে জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 5,80,000 চাকরি প্রার্থী আবেদন করেছে বলে পর্ষদ সূত্রে খবর। তবে তার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে আনটেন্টেড অর্থাৎ তথাকথিত যোগ্য যারা, সেই সমস্ত প্রার্থীদের সংখ্যা প্রায় 13,500-এরও বেশি, এমনটাই দাবি করা হচ্ছে একাধিক রিপোর্টে। যদিও 15,303 জন যোগ্য স্কুল শিক্ষক স্কুলগুলোতে এখনও পর্যন্ত কর্মরত, শীর্ষ আদালতের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা সেখানে পড়াতে পারছেন বা পড়াবেন। তাই এই আবেদনের সংখ্যাটা যে 5.5 লক্ষ বলা হচ্ছে তার থেকেও কিন্তু আরও বাড়তে পারে। এবং এর পাশাপাশি এই এক্সপিরিয়েন্সের নম্বরটি নিয়ে যারা নতুন চাকরি প্রার্থী এবং পুরানো চাকরি প্রার্থীরা দ্বন্দ্বে রয়েছেন, দেখুন সেখানে কিন্তু পুরানো যারা 16 সালের ক্যান্ডিডেট তারা এই এক্সপিরিয়েন্সের নম্বর পাবে, পাশাপাশি যারা প্যারা টিচার রয়েছে তারাও এই নম্বরটা পাবে। তাই সিট দখলের ক্ষেত্রে অর্থাৎ এক্সপিরিয়েন্সের নম্বরকে কাজে লাগিয়ে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নতুনদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে কতটা তারা সঠিকভাবে নিজেদের সিট দখল করে নিতে পারবে সে বিষয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ সাবজেক্ট ভিত্তিক যদি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, সেখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে 2016 সালের এবং 2025 সালের যে ভ্যাকান্সি অর্থাৎ 2025-এর নোটিফিকেশন অনুযায়ী যে সিট দেওয়া হয়েছে, যেহেতু তার মধ্যে 2016 সালের চাকরি প্রার্থীদের ইনবিল্ড রয়েছে, তাই যদি এই পরিসংখ্যানটা দেখা যায় তাহলে বাংলার ক্ষেত্রে টোটাল যে সিট দেওয়া হয়েছে তার মধ্যে 164টা 2016 সালের ভ্যাকান্সি, পাশাপাশি 172টা নতুন ভ্যাকান্সি অ্যাড করা হচ্ছে। ঠিক একইভাবে ইংলিশে 251টা সিট ছিল 2016 সালে, পাশাপাশি এখন 231টা সিট রয়েছে, অর্থাৎ অ্যাড করে টোটাল সর্বমোট যে সিট সেটা দেওয়া হচ্ছে। একইভাবে হিস্ট্রি জিওগ্রাফিতেও দেখতে পাচ্ছি 265টা 2016 সালে, বর্তমানে 165, আরও অ্যাড করা হচ্ছে। জিওগ্রাফিতে 219টা সিট ছিল 2016 সালে, এখন 151টি অ্যাড করা হয়েছে। এডুকেশন সাবজেক্টে 518টি সিট ছিল 2016 সালে, এখন 360, অর্থাৎ এডুকেশন বিষয়ে কিন্তু সিটটা নতুনদের জন্য একটু বেশি অ্যাড করা হয়েছে। পাশাপাশি ফিলোজফিতে যদি দেখা যায় একইভাবে ফিলোজফিতে সিট সংখ্যা ভালো রয়েছে, 505টি 2016 সালে ভ্যাকান্সি ছিল, বর্তমানে নতুন ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছে 448টি, এবং সর্বমোট মিলিয়ে যে ভ্যাকান্সিটা নতুন করে নতুন নোটিফিকেশানে জানানো হয়েছে। তো একইভাবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও 2016 সালের যে ভ্যাকান্সি ছিল তা হলো 485, এবং নতুন করে 132টা ভ্যাকান্সি আরও অ্যাড করা হয়েছে। এবং সংস্কৃত সাবজেক্টে 295টা ভ্যাকান্সি ছিল 2016 সালে, এবং নতুন করে 134টি ভ্যাকান্সি অ্যাড করে সর্বমোট যে ভ্যাকান্সি তা কিন্তু দেওয়া হচ্ছে। তো এখানে যদি টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর অ্যাড করে দেওয়া হয় তাহলে পুরানো চাকরি প্রার্থীরা যে অংশগ্রহণ করবে, বা 2016 সালে আপনারা প্রত্যেকেই জানেন, পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছিলাম যে প্রায় 22 লক্ষ গ্রুপ ডি গ্রুপ সি মিলিয়ে আবেদনের সংখ্যা ছিল। তো সেই সমস্ত চাকরি প্রার্থীরা যদি তাদের এক্সপিরিয়েন্সের নম্বরকে কাজে লাগিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে, সেক্ষেত্রে তারা কিন্তু এক ধাপ এগিয়ে যাবে নতুনদের থেকে। তাই 295টা পুরানো সিটকে ছাড়িয়েও যারা প্যারা টিচার রয়েছে তারাও এক্সপিরিয়েন্সের নম্বরকে কাজে লাগিয়ে এই 134টা নতুন সিটের মধ্যে, সংস্কৃত সাবজেক্টের কথা বলছি, সেখানে নতুন ক্যান্ডিডেট যারা একেবারেই ফ্রেশার, যাদের কাছে কোনো রকম টিচিং এক্সপিরিয়েন্স নেই, তাদের ক্ষেত্রে একটা ডিপেন্ডিং একটা মোমেন্ট হতে পারে। কেননা কতটুকু তারা সাবজেক্টে রিটেন পরীক্ষা দিয়ে আদৌ তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে কি না, সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। তো এ নিয়ে আপনাদের কি মতামত তা আপনারা অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এসএসসির নতুন নোটিফিকেশন অনুযায়ী নিয়োগের যে প্রক্রিয়াকরণ, সেখানে টিচিং এক্সপিরিয়েন্স সহ এজ রিল্যাক্সেশন বা অন্যান্য যে বিষয়গুলোকে সামনে রাখা হয়েছিল, যেহেতু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় পর্ষদের তরফেই এসছে, তাই নতুনদের সঙ্গে কিন্তু কোথাও না কোথাও একটা প্রতারণা করা হয়েছে বা পর্ষদের তরফ থেকে, সে বিষয়টা কিন্তু অনেকেই নিয়ে প্রশ্ন তুলেছে। তবে দেখুন, দেশে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের রায় যেহেতু পর্ষদের নোটিফিকেশনের উপরই বহাল থাকছে, তাই আপনাদেরকে শুধুমাত্র পরীক্ষাটা ভালো করে দিতে হবে, বা এটা ছাড়া আপনাদের কাছে কোনো উপায় নেই। তাই পরীক্ষাটা দিন, প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষাটা দিয়ে নিজে যতটা স্কোর করা যায় স্কোরটা করা সম্ভব করুন, তাহলে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে একটা চান্স থাকতে পারে। অন্যথায় টিচিং এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে পুরানো যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য অন্য একটা পথ খুলে দিলেও বলতে পারেন পর্ষদ। তো আশা করি আজকের আপডেট থেকে একটু হলেও আপনারা যে গুরুত্বপূর্ণ তথ্য তা সম্পর্কে অবগত হতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সমস্ত চাকরি প্রার্থী যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করেছেন ইতিমধ্যে, প্রত্যেকে যাতে বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে। আর চ্যানেল থেকে নিত্য নতুন নিয়োগ সংক্রান্ত, পাশাপাশি অথেন্টিক স্কিম সম্পর্কে, খুঁটিনাটি সরকারি স্কিমের আপডেট পেতে হলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে রাখতে পারেন। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রত্যেকেই নোটিফিকেশনের মাধ্যমে সেই সমস্ত ভিডিওর আপডেট টাইম টু টাইম পেয়ে যাবেন।
তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে আরও একবার আন্তরিক ধন্যবাদ।